Every time we get up to speak, we are stopped from speaking. कोई भी व्यक्ति खड़ा हो जाता है और अपनी मुंसफी से कुछ भी बोलेगा, स्पीकर को बिठा देना पड़ेगा। यहाँ विषय तय होते हैं मान्यवर। সংখ্যা নেই, হাতে সাংসদ নেই, চললো লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে। তৃণমূল এবং কংগ্রেসের এই জোট লোকসভায় আজকে যিনি স্পিকার সেই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। কি হলো রেজাল্ট? ভোটের ফলাফল কি হলো? কি আবার হবে? যা হবার তাই হয়েছে। একেবারে মুখ থুবড়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর এই জোট। সোনিয়ার ছেলে আর মমতার ভাইপো আদতে তারা জানতো যে লোকসভার মধ্যে স্পিকার ওম বিড়লাকে এভাবে সরানো যাবে না, তাদের হাতে সাংসদ বা সংখ্যা কোনোটাই নেই। আমার মনে যথেষ্ট সন্দেহ আছে যে এই রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ জানে কিনা যে একদিন এই লোকসভা চলতে গেলে ঠিক কতটা খরচা হয়। সাংসদ হয়ে বসে আছে, সংসদের খরচা কিছু জানে কি? আপনাদের আমি হিসাবটা বলছি। 2023-এ যে হিসেবটা করা হয়েছিল এটা 2026 মানে আরো কিছুটা বাড়বে। একদিন এই পার্লামেন্ট চালাতে গেলে লোকসভার সাংসদদের প্রত্যেকে জানা উচিত তারা লোকসভার সাংসদ। তো এই লোকসভা একদিন চালাতে গেলে 9 কোটি টাকা খরচা হয় পার ডে। 9 কোটি টাকা 2023-এর হিসেব, এখন প্রায় 10 কোটি এসে দাঁড়িয়েছে, আরো বাড়বে, বরঞ্চ কম হবে না। একদিন 10 কোটি টাকা খরচা। আজকের দিনটা পুরোটা যেখানে ভারতবর্ষের মানুষদের নিয়ে আলোচনা করার কথা ছিল, যেখানে মানুষদের অন্যান্য জিনিসপত্র সুবিধা নিয়ে, নিজের এলাকার সুযোগ সুবিধা নিয়ে সাংসদরা আলোচনা করার সুযোগ পেতেন, সেই 10 কোটি টাকা উড়ে গেল শুধুমাত্র ওই অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হলো। স্পিকার ওম বিড়লা, আদৌ কোনো কিছু হতো না। বিজেপির হাতে সংখ্যা আছে, তৃণমূল এবং কংগ্রেসের হাতে সংখ্যা নেই। সারা দিন নষ্ট, 10 কোটি টাকা উড়ে গেল। ভোটে হেরে একদম লেজে গোবরে হয়ে গেল রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি হলো লাভটা? কার লাভটা কি হলো? রাহুল গান্ধী কি বললেন আজকে দেখুন আপনারা। Multiple times, the discussion here is about the democratic process and the role of the speaker. Multiple times, my name is being raised while things are being said about me. रुके सुनिए। This house is the expression of the people of India. This house does not represent one party. This house represents the whole country. Every time we get up to speak, we are stopped from speaking. Multiple times. In the last time I spoke, I raised fundamental questions about the compromises that has been made by our Prime Minister. I will start to speak. You be राहुल गांधी जी multiple times. Sir, multiple times. नहीं, you will be allowed to speak. No, you have mentioned you. बोलने दीजिए sir. He is yielding. You are answering. You are. Let me speak, sir. Multiple times I have been stopped from speaking. Just a few days ago, in a debate for the first time in Indian history, पहली बार हमारे इतिहास में लीडर ऑफ ऑपोजिशन को नहीं बोलने दिया। Okay. नहीं सर, खत्म नहीं किया। मैं खत्म नहीं किया सर। We will speak after the debate. आप रोक रहे मुझे, मैंने खत्म नहीं किया। मेरा नाम लिया गया है। ओके, आपका विषय बोल दिया है ना, आपने अपना विषय बोल दिया है। तो मल्टीपल टाइम मुझे रोका गया। Last time I raised the issue of the Prime Minister being compromised. I raised the issue of Mr. Narawane. I raised the issue of Epstein. Honorable LOP. And I raised the issue of Adani. I have given I was silent. permission that this after the speech of these Ravi Shankar issues Prasad ji, are you will be fundamental given to the people of India. scope to speak. Our Prime Minister has been compromised. Everybody knows the result of the compromise of our Prime Minister. Ravi Shankar Prasad ji. যেটুকু জানতে পারছি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেছে ধ্বনি ভোটে। ভোট করানোর কথা বলেছিলেন, স্পিকার প্রয়োজন বোধ করেননি।
আজকে এই স্পিকার ছিলেন বিজেপির সাংসদ জগদম্বিকা পাল। স্পিকারের বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয় তখন স্পিকার ওম বিড়লা এতটাই ভদ্রলোক যে তিনি বলেছেন, আমার বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনা হয়েছে আমি এই পার্লামেন্ট, আমি আর এই লোকসভা পরিচালনা করব না, অনাস্থা প্রস্তাব হয়ে যাক, ভোট হয়ে যাক, তারপরে আমি আবার লোকসভাতে ফিরবো। এটাই হচ্ছে ভদ্রলোক। স্পিকার ওম বিড়লা আবার সামনের দিন থেকে লোকসভায় ফিরবেন, স্পিকার হিসেবেই ফিরবেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তার কেসু করতে পারেননি। রাহুল গান্ধীর বক্তব্য শুনলেন, এবার অমিত শাহের বক্তব্য শুনুন। তিনি আবার তো একেবারে তৈরি হয়ে আসেন, লোকসভায় যখন আসেন অমিত শাহ একেবারে তথ্য প্রমাণ যুক্তি খাতাপত্র কাগজপত্র নিয়ে চলে আসেন, কাউকে ট্যাপু করতে দেননি। তিনি খাতাপত্র থেকে পরিষ্কার বলে দিয়েছেন যে সপ্তদশ লোকসভায় রাহুল গান্ধীর উপস্থিতি ছিল 51%, যেখানে অন্যান্য সাংসদদের গড় উপস্থিতির হার ছিল 66%। তিনি আরো একটা বছর পিছিয়ে গেছেন, ষোড়শ লোকসভায় আরো একটা লোকসভা পিছিয়ে গেছেন। ষোড়শ লোকসভায় রাহুল গান্ধীর উপস্থিতি ছিল 52%। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সোনিয়ার ছেলে ওই 50%-এর আশেপাশে লোকসভাতে উপস্থিত থাকে, বাকি 50% গড় আছে। ষোড়শ লোকসভাতে রাহুল গান্ধীর উপস্থিতি ছিল 52%, সাংসদদের গড় উপস্থিতি ছিল 80%। অর্থাৎ যে সংসদে আসেই না সেই সাংসদ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে। কি বললেন আজকে অমিত শাহ একেবারে রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রগড়ে দিয়ে? দেখুন আপনারা। कोई भी व्यक्ति खड़ा हो जाता है और अपनी मुंसफी से कुछ भी बोलेगा, स्पीकर को बिठा देना पड़ेगा। यहां विषय तय होते हैं मान्यवर। आज मैं यहां पर स्पीकर साहब के खिलाफ अविश्वास के प्रस्ताव पर बोल रहा हूं, तो मैं माओवाद इस देश में समाप्त हो रहा है इस पर लेक्चर नहीं दे सकता। मैं दूंगा तो आपको बिठा देना पड़ेगा, फिर आप कहोगे देखो आप मुझे बोलने नहीं देते हो। अरे भाई, यहां नियमों से बोलना पड़ता है। और कितने वरिष्ठ सदस्य, मुझे तो अभी भी नहीं मालूम पड़ता, शशि थरूर जैसे बैठे, बालू साहब बैठे, क्यों नहीं सिखाते इनको सब? इतना सिखा दे तो ये समस्या का वही समाधान हो जाए मन। और हमारे लोकसभा के नियमों में भी स्पीकर साहब को कई अधिकार दिए। कोई भी सदस्य भाषण करता है तो स्पीकर साहब को एड्रेस कर करता है। स्पीकर के माध्यम से, लोकसभा अध्यक्ष के माध्यम से विपक्ष सत्ताधारी पक्ष को कुछ कह सकता है और स्पीकर साहब के माध्यम से सत्ताधारी पक्ष विपक्ष पर कुछ आरोप लगा सकता है। लोकसभा के नियम 351 में 374 अव्यवस्था अनुशासनहीनता की स्थिति में स्पीकर को चेतावनी करने का अधिकार है, नामित करने का अधिकार है, निष्कासन करने का अधिकार है और निलंबित करने का भी अधिकार है। मुझे बताइए साहब, सभी सदस्य इस बात पर सहमति व्यक्त करेंगे कि वेल में आकर कागज फाड़कर स्पीकर की चेयर पर फेंकना आप असहाय बना देना चाहते हो स्पीकर साहब को? किस प्रकार से सदन चलाएंगे? सदन किस प्रकार से चलाएंगे? टेबल पर नाचते हैं। मैं समझ रहा हूं साहब, किसी के एडवाइजर एक्टिविस्ट हो सकते हैं, किसी के एडवाइजर आंदोलनकारी हो सकते हैं, मगर आंदोलन और एक्टिविस्ट को सदन में सदन के नियमों के अनुसार ही चलना पड़ेगा, क्योंकि यहां पर नियम बनाए गए। नियम 375 के तहत गंभीर अव्यवस्था की स्थिति में सदन को स्थगित करना होता है। मान्यवर, आप किसी को बोलने ही नहीं दोगे। कितने भी बड़े महत्वपूर्ण मुद्दे हो, खड़े होकर आप विरोध करते रहोगे और प्रधानमंत्री जी की चेयर तक सारे महिला सांसद एकत्रित होकर आ जाएंगे। ये मैं नहीं मानता किसी भी प्रकार से। प्रधानमंत्री की चेयर होती है भाई। मान्यवर, इसीलिए 375 का प्रावधान की शक्तियां स्पीकर साहब को,
अब किसी सदस्य ने कहा कि हमारा बोला हुआ काट दिया जाता है। मान्यवर, 380 के अधीन स्पीकर साहब को अधिकार है असंसदीय शब्दों या टिप्पणियों को कार्यवाही से हटाने का अधिकार दिया है। রাহুল গান্ধী বলছে সংসদকে পার্টি অফিস বানিয়ে ফেলবেন না এবং সেই স্পিকারের বিরুদ্ধে অনাস্থা বিতর্কে রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। লোকসভার প্রতিটা অধিবেশন প্রত্যেকটা মানুষ, এই ভারতবর্ষের মানুষ বাড়িতে বসে দেখতে পায় টিভিতে, কারণ লোকসভার অধিবেশন লাইভ হয়। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের রাজ্যের বিধানসভা থেকে বাড়িতে বসে লাইভ টেলিকাস্ট দেখতে পান না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টেলিকাস্ট করেন না। তাহলে বিরোধীদের আওয়াজ বাংলার মানুষের কানে পৌঁছে যাবে। লোকসভায় লাইভ হয়, বিধানসভায় লাইভ হয় না। যে বিধানসভায় লাইভ হয় না, বাংলার মানুষকে দেখতে দেওয়া হয় না যে তাদের জনপ্রতিনিধিরা, তাদের বিধায়করা বিধানসভায় কি আলোচনা করছে, সেই রাজ্য থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে লোকসভায় গিয়ে বারফাট্টাই মারছে। যে বিধানসভায় বিধায়কদের বিরোধী বিধায়কদের বলতেই দেওয়া হয় না, বিরোধী দলনেতাকে মাসের মধ্যে 3-4 বার সাসপেন্ড করে রেখে দেওয়া হয়, গোটা বছরের মধ্যে বিধানসভায় প্রায় 4-5 বার সাসপেন্ড হয়ে যান, সেখানে সেই রাজ্য থেকে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন লোকসভায় দাঁড়িয়ে বারফাট্টাই মারছেন। আরে ভাই, তোর নিজের রাজ্যের বিধানসভায় কি হয় সেটা একবার সিসিটিভির মাধ্যমে লোককে দেখা, লাইভ করা হোক বিধানসভা থেকে। একবারও লাইভ করার সাহস দেখাতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা বলবেন আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাই শুনবেন, তৃণমূলের স্পিকার। নিজের রাজ্যে কি হয় সেটা খুঁজ থাকে না, আর দিল্লিতে গিয়ে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ওই কথায় আছে না, নিজের বেলায় আঁটি ছুটি, পরের বেলায় দাঁত কপাটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই অবস্থা। তার নিজের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের বিধানসভাটাকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে দিয়ে কিভাবে চালায় সেটা মনে হয় খেয়াল করে না। লোকসভার অধিবেশন আমরা লাইভ দেখতে পাই, বিধানসভার অধিবেশন আমরা লাইভ দেখতে পাই না। এই হচ্ছে অবস্থা। যেখানে আজকে সায়নী বক্তৃতা করলেন, রাহুল, অখিলেশ যাদব এদের বিরুদ্ধে বাধাদানের অভিযোগ তুলল সরকার পক্ষ স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে। আলটিমেটলি দিনের শেষে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল। রাহুল গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে লেজে গোবরে হয়ে গেলেন। মাঝখান থেকে সারাদিন কিছুই হলো না। আমাদের ট্যাক্সের 10 কোটি টাকা যেটা মানুষের জন্য আলোচনার সময় ছিল সেটা এরা উড়িয়ে দিল আকাশে। কি বলবেন আপনারা? সোনিয়ার ছেলে আর মমতার ভাইপো তারা লোকসভায় গিয়ে নিজেদেরকে খুব বীর ভাবছে, নিজের রাজ্যের বিধানসভায় কি হয় তারা জানেই না। কি বলবেন আপনারা? অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেল। তৃণমূলের এই প্লটটাও কোনো কাজে দিল না। যেমন ধর্মতলার ধরনা মঞ্চে পর্দা টানা আর ওটা ছাড়া কোনো কাজে দিল না, তেমনি লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবটাও কোনো কাজে দিল না। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার লোকসভায়, দিল্লিতে ঘটে যাওয়া এই ধরনের অনেক রাজনৈতিক খবর চেপে রাখতে দেব না।